শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। 1982 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করেন হোসেইন মোহাম্মদ এরশাদ। 80-র দশক জুড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর 1991 সালে পতন হয় এরশাদের। এরশাদ বিরোধী ওই আন্দোলনের মূল শক্তি ছিল বিএনপি নেতৃত্বাধীন 7 দলীয় ঐক্যজোট এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন 15 দলীয় ঐক্যজোট। এই দুই জোটের বাইরেও আন্দোলনে ছিল বামপন্থী রাজনৈতিক দলগুলো। আন্দোলনের চূড়ান্ত পর্বে 1990 সালের 19 নভেম্বর বিএনপি, আওয়ামী লীগ ও বামপন্থী নেতৃত্বাধীন দলগুলো 3 জোটের রূপরেখা ঘোষণা করে ভবিষ্যতে গণতান্ত্রিক কাঠামো যাতে হাজির হয় সেই নিয়ে কথা বলেন এবং তারা তাদের পরিকল্পনাটি দেন। ওই রূপরেখায় নির্বাচনে ভোট ডাকাতি, মিডিয়া কু এবং ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচনে ফলাফল প্রকাশের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান ব্যক্ত করা হয় এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে সে লক্ষ্যে দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়। রূপরেখায় দেশে স্থায়ী গণতান্ত্রিক ধারা এবং প্রকৃত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছিল। বলা হয়েছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের কথা। রূপরেখায় বর্ণিত কিছু বিষয়ে ভুল ত্রুটি বা সমালোচনা থাকলেও অভিজ্ঞজনদের মতে এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে সরকারে থাকা দুই প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি যদি তাদের ঘোষিত রূপরেখা বাস্তবায়ন করত তাহলে এত প্রকটভাবে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারত না। 3 জোটের রূপরেখা বাস্তবায়িত না হওয়া পেছনে দায়ী করা হয় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবকেই। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ভুল থেকে শিক্ষা। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে বামপন্থী দলগুলো তো ছিল আসলে 3 জোটের রূপরেখার মধ্যে। 90-এর আন্দোলনের পরে আসলে সামাজিক শক্তি কিংবা রাজনৈতিক দলগুলো কি কি ভুল করেছিল যার জন্য আসলে আবার একটা 24 আসতে হলো? আমি ওই কথা যাওয়ার আগে আপনি যে সূচনাটা দিয়েছেন খুবই কারেক্টলি, আমি সাথে একটু 2-3টা শব্দ যুক্ত করতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বামপন্থী দলের কথা বলছেন, ওটা 5 দলীয় বামজোট, 5 দল হিসাবেই ছিল। যেমন ওই যে বললেন 7 দল, 8 দল, 5 দল, এটি একটি জাস্ট তথ্য বললাম। আর একটা বড় বিউটি ছিল, সেটা একটু হয়তো সময়ের কারণে আলোচনা করা যাচ্ছে না বা আপনি হয়তো করতে পারেননি, যে এই যে দীর্ঘ আন্দোলন 82 থেকে বলেন, কারণ ওই সময় তো পুরো ছাত্র আন্দোলনটা আমি তো এবং আমরা জড়িতই ছিলাম পুরোটা সময় জুড়ে, তার আগ থেকেও। তো এখন এইটা কিন্তু বিভিন্ন ধরেন ছাত্র সংগঠন, যুব সংগঠন, নারী সংগঠন, ছাত্র ক্ষেতমজুর সংগঠন, কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রকৃতি, এই সব সংগঠনের নিজস্ব দাবিও ছিল। তাহলে রাজনৈতিক দলগুলোর দাবি, নিজস্ব দাবি মিলিয়েই 90-এর গণঅভ্যুত্থান সংগঠিত করা হয়েছিল। এবং আপনি যে তথ্যগুলো বললেন খুবই কারেক্ট। 3 জোটের রূপরেখা এটা ছিল। আমি সাথে আর 2-3টা শব্দ যুক্ত করি টোটালিতে আলোচনার জন্য। আমরা কিন্তু ওই যে রূপরেখা প্রণয়ন করা হয়েছিল, করেছিলাম এবং পরে আচরণবিধি ছিল, ওর সাথে যুক্ত করে কথা হচ্ছে, আমি বেশি না 3টা পয়েন্ট একটু যুক্ত করি। একটা ছিল যে আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ধারা পুনঃপ্রতিষ্ঠা করব, এই বক্তব্য ছিল। আরেকটা ছিল আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, সাম্প্রদায়িক প্রচার প্রচারণা করব না, কেউ যদি করে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আরেকটা ছিল যে আমাদের মধ্যে পরস্পরে যদি সংকট হয় তাহলে আলাপ আলোচনা করে মীমাংসা করব। আরও অনেক ছিল, আমি আর আগালাম না, এবং স্বৈরাচারকে কেউ নেব না, ওগুলো অন্য আলোচনা। তাহলে ওর সাথে আমি 3টা পয়েন্ট যুক্ত করলাম। একটা হচ্ছে স্থায়ী নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা, তার সাথে এই 3টা পয়েন্ট। এখন আসি, বাস্তবে যদি এই কাজটাই করতে পারতাম তাহলে এটা খুবই কারেক্ট বলছেন, আজকে তো এই সংকটটা এভাবে হতো না, হয়তো নতুনভাবে। খুবই কারেক্ট, একই রূপে ফিরে আসতো মোটেই না। কারণ একটা আমরা যদি স্থায়ী নির্বাচন ব্যবস্থা, আমরা তো ওইটা চেয়েছিলাম। এই জন্য আরেকটু আপনাকে যুক্ত করি, একটা নিশ্চয়ই ইতিহাসের এটা সাক্ষ্য থাকা উচিত। আমাদের দিক থেকে, মানে কমিউনিস্ট পার্টির দিক থেকে প্রথম যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল তাতে বলা ছিল যে ওই যে এই কাজগুলো করতে গেলে, স্থায়ী নির্বাচন ব্যবস্থা করতে গেলে হুটহাট করে হবে না, তো অন্ততপক্ষে 3টা নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার বলি, তার আন্ডারে হতে হবে। কিন্তু শুনবেন খবর,
তৎকালীন সময় আওয়ামী লীগ এবং বিএনপি কেউ এটাকে গ্রহণ করেনি। এটা তাই প্রথম ত্রুটি আমি বলি, করে নাই, কিন্তু ভাবছে ক্ষমতায় যাই পরে দেখব। তাহলে যদি এটা আমরা বলেছিলাম এই জন্যে, কারণ আমরা কিন্তু পার্মানেন্ট তত্ত্বাবধায়ক সরকার চাইনি, কিন্তু ভেবেছিলাম 3 বার হলে একটা কালচারাল ডেভেলপমেন্ট হবে, তার মধ্যে দিয়ে পারবো। তাহলে এটা একটা প্রথম ঘটে গেল। তারপর ওই যে যেটা বললাম, যদি মুক্তিযুদ্ধ নিয়ে কোশ্চেন না করে আমরা ঠিক করতে পারতাম, সাম্প্রদায়িকতাকে প্রতিহত সবাই মিলে করতে পারতাম, যে কোনো সংকট আলোচনা করতে পারতাম, মীমাংসা হতো, কিন্তু হয়নি। তার কারণ আমাকে যদি বলেন, আমি খুব গভীর তাত্ত্বিক আলোচনা করতে চাইছিলাম না, তবুও বলি, এক একটা রাজনৈতিক দল, এটা মনে রাখতে হবে, সে কিন্তু বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষা করে। তা কোন শ্রেণীর রাজনৈতিক দল ক্ষমতায় গেল, তার উপরে কিন্তু নির্ভর করে সে কি করবে। আর একটা আমাদের কাছে মনে হয়েছে যে অনেক দিন গণতন্ত্রহীনতার পরে ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতার যে স্বাদ এবং দীর্ঘই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, সেই স্বাদটাই অনেকে এনজয় কোড অ্যান্ড কোড করেছে, ব্যক্তি গোষ্ঠী এরকমের জায়গায়। কিন্তু এই জনস্বার্থে এই কাজগুলো করতে হবে, এই কাজটা কিন্তু ওই 90-এর পরে নির্বাচিতরাও করে নাই, এবং তারপর থেকে এই যে 2000 এই গণ-অভ্যুত্থানের আগ পর্যন্ত যারা নানাভাবে ক্ষমতায় ছিল, সবাই বিচার মানলো, কিন্তু তালগাছটা যার যারই করে নাই। থাকলো। তার কারণটা আমি আবার রিপিট করি, সেটা হচ্ছে এক একটা রাজনৈতিক দল কোন শ্রেণীর স্বার্থ রক্ষা করে। তার মানে এই ধরনের জনস্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দল পরিপূর্ণভাবে তারা ক্ষমতায় ছিল না বলেই এইটা আসলে রক্ষিত হয় নাই। থ্যাংক ইউ সো মাচ কাজী মাহবুবুর রহমান স্যার। আপনার কাছে একটুখানি জানতে চাই, যে কয়টা নির্বাচনকে বাংলাদেশে মোটামুটি গ্রহণযোগ্য বলা যায়, 2001 বলি বা 96 বলি, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই আসলে হয়েছে, এবং বাংলাদেশে কোনো নির্বাচন কি মনে হয় সুষ্ঠু বলা যাবে না যেগুলো আসলে দলীয় মানে ক্ষমতার অধীনে হয়েছে রাজনৈতিক দলগুলোর। সো এটা থেকে আমরা কি শিখেন? আমরা যেহেতু আজকে যেহেতু আলোচনার বিষয় ভুল থেকে শিক্ষা, যে বাংলাদেশে কি আসলে আমাদের কালচার বলুন বা সিস্টেম বলুন, এটা থেকে আসলে রাজনৈতিক দলগুলোর আন্ডারে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না, সেটা কি সবসময় একটা নির্দলীয় সরকারের আন্ডারেই হতে হবে? আমাদের দেশের নির্বাচনটা নির্ভর করে প্রাইমারিলি রাজনৈতিক দলের উপর, যারা ক্ষমতায় থাকেন তাদের উপর। যে কারণে যেহেতু ইনকামবেন্ট আবার ক্ষমতায় আসতে চায়, সেহেতু সে সবসময় চেষ্টা করে সমাজের এবং রাজনীতির, অর্থনীতির যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সকে তার আরেকবার ক্ষমতায় আসার কাজে লাগানোর জন্য। এই যে একটা এক্সপ্লয়েট করা সমাজের সকল অ্যাসেটগুলোকে, সেই এক্সপ্লয়েট থেকে যদি আপনি রাজনৈতিক দল, ক্ষমতাধর রাজনৈতিক দলকে মুক্ত করতে না পারেন, এক, এবং সোসাইটিতেও দেখা যায় প্রচুর পরিমাণে সুবিধাভোগী শ্রেণী তৈরি আছে, তাদেরকেও যদি আপনি এক্ষেত্রে নিরুৎসাহিত করতে না পারেন আইনি প্রক্রিয়ায় অথবা সামাজিক প্রক্রিয়ায়, তাহলে তো আপনাকে এই ধরনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা রাখতে হবে। এক, আচ্ছা, কেয়ারটেকার গভর্নমেন্ট যদি আপনি রাখেন, সেই ব্যাপারে কিন্তু আমাদের বিতর্ক আসছে। আমরা কিন্তু 2007-8 সালের ক্রাইসিসটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে, দ্যাট মিনস একটা পর্যায়ে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আমরা নিতে পারলাম না, এর মধ্যে এক ধরনের পরিবর্ধনের ব্যবস্থা হলো, এবং আমরা যখন দেখলাম যে সেখানে সামান্য পরিবর্তনের বা ইনডাইরেক্টলি কিছু পরিবর্তনের ব্যবস্থা ছিল, তাতে আমরা ক্ষুব্ধ হয়ে গেলাম, এবং এটা কিন্তু মারাত্মক পরিবর্তন আসলো, যে পরিবর্তন দিয়ে আমরা 7-8-এর নতুন সরকার পেলাম, অন্তর্বর্তী সরকার। এরপরে কি হলো, আমরা দেখলাম যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রতি পূর্ণ অনাস্থাহীনতা, যেটা মানে বিচার বিভাগের মাধ্যমে প্রথম শুরু হলো, পরবর্তীতে রাজনৈতিকভাবে এটা সমাধান করলো শেখ হাসিনা সরকার এবং কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে দিল। এই যে একটা পর্যায়ে আপনি যদি 3টা বার 4টা বার, মানে প্রিন্স ভাই যেটা বললেন, 3টা বার 4টা বার যদি আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার কারণে যে কালচারের কথা বলেছিলেন, এইটা শুরু করলো তো আমরা দেখছি 3 বার 4 বার। আর কোন কোন দেশ আসলে এই কেয়ারটেকার গভর্নমেন্ট, এই আলোচনা আসতেছে আর 1 মিনিটের মধ্যে, যে 3টা 4টা করার পরেও কিন্তু দেখলাম যে ইভেন আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটাকে উৎখাত করে দিলাম, এবং নির্বাচিত সরকার উৎখাত করে দিল, অন্যরা না, কিন্তু নির্বাচিত সরকার। এবং যাদের 2009 সালের আওয়ামী লীগের ম্যানিফেস্টো যদি আপনি দেখেন, আপনি উজ্জীবিত হবেন। উজ্জীবিত হওয়া ম্যানিফেস্টো যে যারা ক্ষমতায় আসলো, তারা জনগণের মানে ভোটাধিকারটা কেড়ে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে উৎখাত করলো। এক সময় যারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলো, তারাই আবার গিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, মানে খুবই হাস্যকর আর কি। তো এখন আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করলেন, তার আগে যেটা বলতে চাই সেটা হলো কেয়ারটেকার গভর্নমেন্টও সলিউশন না, যদি আপনি সেটাকে কন্টিনিউ করতে না পারেন এবং তার চরিত্র যদি ধরে রাখতে না পারেন। এই চরিত্রের প্রেক্ষাপটে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিই, যে আর কোন কোন দেশে আছে আসলে সংকটের প্রেক্ষিতে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যবহার আমরা দেখেছি। ইভেন অস্ট্রেলিয়াতে আমরা দেখেছি 1975 সালে যখন সংকট দেখা দিল, সাংবিধানিক ক্রাইসিস, তখন কিন্তু মানে গভর্নর জেনারেল নির্দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়, তাও আবার কিন্তু বিরোধী দলীয় নেতার নেতৃত্বে।
এবং সেটা কিন্তু এটাও কিন্তু লক্ষ্য ছিল একটা নির্বাচন করা। তো আমরা দেখেছি মালয়েশিয়ায়, পাকিস্তানে, আপনি কানাডায় তত্ত্বাবধায়ক সরকার, এবং সবগুলো তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্য কিন্তু নির্বাচন করা। তো এখন আপনি সেই সকল দেশের এই তত্ত্বাবধায়ক সরকারগুলো নির্বাচনটা সুষ্ঠু করেন, তারা কমিটেড থাকেন নাগরিকদের প্রতি। আমাদের দেশে দেখা যায় যে তত্ত্বাবধায়ক সরকারগুলো কমিটমেন্ট রক্ষা করেছিলেন মোটামুটি এক ধরনের, কিন্তু আমাদের দেশের যারা রাজনৈতিক দল যারা বেশি করে কমিটমেন্ট রক্ষা করার কথা, তারা কিন্তু সেটা রক্ষা করেন নাই বিধায় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ধারণা উদ্ভূত হয়েছে। এখন আমরা আসলেই আস্থা রাখতে চাই রাজনৈতিক দলের উপরেই, কিন্তু সেই আস্থা রাখার জন্য তো একটা মেকানিজম লাগবে, শুধু পলিটিক্যাল কালচার দিয়ে হবে না। এবং পলিটিক্যাল কালচার তৈরি হচ্ছে না, পলিটিক্যাল কালচার কোনোভাবে তৈরি হয় না রাজনৈতিক দল ছাড়া। এখন আপনার কালচার তৈরি হবে আগে রাজনৈতিক দলের মধ্যে, সেই কালচার আপনি ডিসবার্স হবে, ছড়িয়ে যাবে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রিন্স ভাই, একটুখানি জানতে চাই, 90-এর পরে যেমন আপনারা বলেছিলেন যে অন্তত 3-4 বার তত্ত্বাবধায়ক সরকার রাখা দরকার, এখনকার সময় দাঁড়িয়েও কি আপনাদের সেমই মতামত যে একটা নির্দলীয় সরকারের আন্ডারে আসলে কয়েকটা নির্বাচন হওয়া উচিত? অবশ্যই। শুনে আমি আচ্ছা, এইটার বলার আগে আরেকটু কথা বলে নিই, আলোচনার ধারাবাহিকতায়। দেখেন, ওই যে বললেন যে শুধুমাত্র ইচ্ছা দিয়ে হবে না, আমরা তো বুঝছি, কারণ একটা কালচারও হুট করে ডেভেলপ করবে না। আরেকটা মনে রাখতে হবে, যদি দেশে যতক্ষণ না পর্যন্ত অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রুখে দাঁড়াতে না পারবো, আমার ক্ষমতাটা যদি হয় টাকা অর্জনের হাতিয়ার, জমিদারতন্ত্রের হাতিয়ার, যে কোনোভাবে আমি ক্ষমতায় যেতে চাইব, রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাই, কিন্তু আমাকে তো শুধু ক্ষমতাশ্রয়ী দল হলে হবে না, জনগণের কল্যাণমুখী দল হইতে হবে, তখন এটা সময় লাগবে। এটা গেল এক। এইবার যদি বলি, হ্যাঁ, বাংলাদেশে এখন বরঞ্চ আমি যা পরিষ্কার দেখছি, তাতে আমরা কিন্তু সংবিধানের পাল্ট করার কথা বলছি, কোনো বিকল্প আমাদের সামনে নেই। নাম যাই দিই, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার, এটা করতে হবে। এই ক্ষেত্রেও বলি অনেকগুলো সেফটি ক্লজ রাখতে হবে। যেমন ধরুন, ওই যে ভাই বললেন এবং খুবই কারেক্টলি বলছেন যে অনেক সময় এই যে তত্ত্বাবধায়ক সরকার যারা হলো, দেখবেন যে হওয়ার জন্য লাইন লেগে যায়, বিভিন্ন দলের কাছে কি বলবো যে সুপারিশ হয়। এবারও হয়েছে, দুঃখের কথা বলি, আমাদের কমিউনিস্ট পার্টির কাছে এবার এসেছে, কত আর বলবো, কিন্তু যেটা কাঙ্ক্ষিত না, প্রসঙ্গক্রমে বলি। দ্বিতীয়ত, একজন যে হলো, মানুষের কি বলবো, এটা দুঃখের সাথেই বলতে হয় যে এত বড় বড় আমলা ছিলেন, টাকা কামাই করছেন, তারপরে তত্ত্বাবধায়ক থেকে বিদায় আরও কত জায়গায় যাওয়া যায়, এই ধরনের অ্যাটিটিউডটা পরিবর্তন করা দরকার, যার জন্য আপনার আইন করতে হবে। তা আমি তো এখন বাস্তবতা আমরা মনে করি এটা বাংলাদেশের জন্য বর্তমানে এটা পার্মানেন্ট ব্যবস্থাই করতে হবে। যখন আমাদের কালচারালি এবং অন্য জায়গায় ডেভেলপ হয়, তখনই আমরা বন্ধ করব। তার আগ পর্যন্ত বন্ধ না করলে, কারণ যে কথাটা একটা বলে দিই, ভালো নির্বাচনের জন্য অনেকগুলো পূর্বশর্তর একটা প্রধান পূর্বশর্ত এখন হয়েছে প্রশাসনিক কারসাজি বন্ধ করতে হবে। তা সেটা করতে গেলে তো অবশ্যই নির্দলীয় তদারকি সরকার লাগবে। ভাই, 3 জোটের রূপরেখায় একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বস্তু হিসেবেই ছিল হচ্ছে সার্বভৌম সংসদ প্রতিষ্ঠা করা, কিন্তু এরশাদ পতনের পর আমরা দেখেছি যে সংসদকে সার্বভৌম ব্যবস্থা পরিবর্তনের ইশতেহার জারি না করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানানোকে গণতন্ত্র বলে ধরে ফেলা হয়েছিল। এটা কি মেনে নেওয়া হয়েছিল? এই কারণে কি স্বৈরাচার পতন ঘটলেও স্বৈরাচারী ব্যবস্থার টিকে থাকে বলে মনে করেন? না, ওইটা আমি একটা পয়েন্ট, স্বৈরাচার ব্যবস্থার টিকা স্বৈরাচারী ব্যবস্থার উদ্ভব হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, ওইটা একটা কারণ বলতে পারি আমরা, এটা মনে রাখতে হবে। কিন্তু আমি ওই কথাটা একটু জোর দিয়ে বলতে চাই। দেখেন, প্রথম বিষয়টা কিন্তু অর্থনৈতিক দুর্বৃত্তায়ন। আপনি কল্পনায় চলে যান, যদি আমাদের যারা পার্লামেন্ট মেম্বার হবেন, তার আগে একটু বলি, ধরুন অর্থনৈতিক দুর্বৃত্তায়ন করার আমার সামনে সুযোগ কম নাই, একেবারে বললাম না। 2 নম্বর, যারা নির্বাচিত হবেন তাদের যদি স্বচ্ছতা জবাবদিহিতা থাকে এবং তাদের ব্যবসা বাণিজ্য করার অধিকারটা যদি আমরা খর্ব করে দিতে পারতাম, তাহলে কি আপনি সে জোর করে কি পরবর্তী নির্বাচনের জন্য এইগুলো করতো? তাহলে করতো না। আপনি দেখেন, প্রথমে পার্লামেন্ট মেম্বাররা, আপনি পুরনো আমলে দেখবেন, তারা কিন্তু রুটি, আমরা শুনেছি যে লঞ্চে আসছে, রুটির মধ্যে একটু নারকেল আর চিনি রেখেই খেয়েই পার্লামেন্টে ঢুকছে। আর এখন পার্লামেন্ট মেম্বার কি, তারা হচ্ছে পার্লামেন্টে যায় না, ওই পদটাকে ব্যবহার করে সেক্রেটারিয়েট এবং অন্য জায়গায় টাকা আদায়ের হাতিয়ার, এবং এই পদকে ব্যবহার করে নিজের অর্থ সম্পদ নিরাপত্তা, জমিদারিত্ব নিরাপদ করা। তাহলে আপনি এই পুরো সিস্টেমটা না ভাঙতে পারলে
এইটা হবে না। এই সিস্টেমটা অর্থনৈতিক দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে গড়ে উঠেছে, সেটাই হচ্ছে প্রধান বিষয়। আর পার্লামেন্টকে আমাদের সংবিধানে যতটুকু তার সার্বভৌম করার বা নীতিমালা রক্ষা করার যে কথাটা আছে সেটা আমরা রক্ষা করতে পারিনি, কারণ স্থানীয় সরকার পরিষদ সেইটাকেও শক্তিশালী করে তার দায়িত্বের মধ্যে আমরা এখনো দিতে পারিনি, আর পার্লামেন্ট মেম্বাররা যে দায়িত্ব পালন করবে সেই জায়গাটা আনতে পারেনি। সুতরাং এটা একটা সামগ্রিকতার ব্যাপার। এই সামগ্রিকতাটা এখনো এই যে এইবারে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা আমরা চাইছি এখন, যে এই ব্যবস্থাটা যাতে আর ফিরে না আসে, স্বৈরাচারী ব্যবস্থা, ফ্যাসিস্ট ব্যবস্থা, কর্তৃত্ববাদী শাসনের ব্যবস্থা ফিরে আসে, তার জন্য আমাদের পার্লামেন্টকে যেমন একটা সার্বভৌম পার্লামেন্ট করতে হবে, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, এবং অনেকগুলো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো গড়ে তুলতে হবে। একই সাথে যে কথাটা বামপন্থীরা আমাদের দিক থেকে জোর দিয়ে বলবো, যতক্ষণ না পর্যন্ত আপনি অর্থনীতির দুর্বৃত্তায়নের ধারা এইটাকে রোধ করার দিকে যেতে না পারছেন, ততক্ষণে পারবেন। এটা ভাইস ভার্সা, এটা রাজনীতিক এবং অর্থনীতি দুইটার মিলিতভাবেই এটাকে রোধ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ কাজী মাহবুবুর রহমান স্যার। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সংবিধান নিয়ে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের সংশয়। বলা হয় যে এই সংবিধানই নাকি স্বৈরাচার তৈরির আতুর ঘর। এটা একেবারে কেউ বলছেন পুঁতে ফেলতে হবে, কেউ বলছেন সংস্কার করতে হবে। আমরা সংস্কার কমিশনও দেখেছি, তারা তাদের রিপোর্টও ইতিমধ্যে দিয়েছেন। একটুখানি জানতে চাই সেই প্রশ্নে যে ৭১-এর পর যখন ৭২ সালে সংবিধান হলো, এই সংবিধান তৈরির ম্যান্ডেট কি আসলে পরাধীন পাকিস্তানের গণপরিষদে যে সংসদ সদস্যরা ছিলেন তাদের ছিল কিনা, এটা যদিও আগের প্রশ্ন। তারপরে আসে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই সংবিধান আসলে সাধারণ মানুষের অভিপ্রায় বা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে কতটা ধারণ করেছিল। কারণ প্রশ্ন আসে যে এটা আসলে আওয়ামী লীগের রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ ছিল এই সংবিধান। আপনি কি মনে করেন? প্রথম প্রশ্নের উত্তর হলো যে আপনি এটা তো খুবই মানে ভালো হতো। আপনি জনগণ কিভাবে নেয় এটার উপর নির্ভর করবে আপনি সংবিধানের গণপরিষদ কোন ধরনের তৈরি করবেন। প্রথমত যেহেতু এটা পাকিস্তানের সরকারের অধীনে নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনের লক্ষ্য ছিল সরকার গঠন, সংবিধান এবং রাষ্ট্র গঠন না। কিন্তু যদি মানে আওয়ামী লীগ যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেটা তো শুধুমাত্র সরকার গঠন করার জন্য, পাকিস্তান রাষ্ট্রের সরকার গঠন করার জন্য, এবং সেটা ছিল নির্বাচিত পাকিস্তান সংবিধানের আন্ডারে। তো এটা তো আসলে খুব মানে আমরা যদি ওই সময় থাকতাম, আমার কাছে মনে হচ্ছে যে আজকের তরুণরা এটা গ্রহণ করতো কিনা আমি সন্দেহে আছি। এবং এটা কিন্তু গ্রহণ করাটা ঠিক হয় না। আমরা যেহেতু স্বাধীন রাষ্ট্র হয়েছে, আমরা নতুন করে একটা গণপরিষদ নির্বাচন দিতে পারতাম, কিন্তু কেন দেয় নাই সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হলো না দেওয়ার প্রধান কারণ হলো যেহেতু আওয়ামী লীগ অলরেডি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন না, আরও অনেকগুলো ফোর্স ছিলেন, এবং সেই ফোর্সগুলো কিন্তু বিশেষ করে বাম ধারা এবং অন্যান্যরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ ছিল। তো মানে মুক্তিযুদ্ধ যদি আপনি খেয়াল করেন সেখানে দেখবেন আওয়ামী লীগ যেভাবে নির্বাচনে মানে ডমিনেন্ট ফোর্স হিসেবে আসছে, মুক্তিযুদ্ধে কিন্তু আওয়ামী লীগ এতটা ডমিনেন্ট ফোর্স হিসেবে ছিল কিনা, মানে শুধু সরকার গঠন ছাড়া অন্যান্য ক্ষেত্রে ছিল না। কিন্তু মানে সমর যুদ্ধে, মাঠ পর্যায়ে যে যুদ্ধে, এই যুদ্ধগুলো শুধুমাত্র করেছে সাধারণ নাগরিকরা, এবং সাধারণ নাগরিকদের নেতৃত্ব দিয়েছে হলো আমাদের মানে সেনাবাহিনীতে এবং আমাদের মানে তখনকার মানে আধা সামরিক বাহিনীতে যারা যারা কর্মরত ছিলেন বাঙালি অফিসাররা, তারা কিন্তু নেতৃত্বগুলো দিয়েছেন, তাদের নেতৃত্বগুলো হয়েছে। সো আপনি আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব থাকলেও মানে মাঠ পর্যায়ে কিন্তু নেতৃত্বটা চলে গেছে এগুলো কিন্তু নাগরিকদের হাতে। তো সেই নাগরিকদের কিন্তু জিজ্ঞাসা করা দরকার ছিল আরেকবার যে আপনি গণপরিষদ চাচ্ছেন, নতুন গণপরিষদ চাচ্ছেন নাকি আমাদেরকে সেই ম্যান্ডেট দিচ্ছেন। অ্যাটলিস্ট একটা গণভোট হতে পারতো, অ্যাটলিস্ট যে আগেরটা থাকবে নাকি নতুন করা হবে সেটাও করা হয়নি। কোনো মেকানিজমে এটাকে টেস্ট করা হয়নি। এটা যেমন একটা প্রবলেম হয়েছে, এবং এই প্রবলেমের কারণে কিন্তু দ্রুততার সাথে সংবিধান তৈরি করা একটা প্রবলেম ছিল নয়, খুব দ্রুততার সাথে। ইভেন আপনি দেখেন আমাদের মানে একটা লম্বা সময় নিয়েছি আমরা যখন পাকিস্তানে ছিলাম, তখন কিন্তু লম্বা 1 দশকের মধ্যে একটা সংবিধান তৈরি করতে পারলাম না। আবার যখন আমরা ওই ভুল থেকে কী করলাম, যে যেহেতু বেশি দেরি হয়ে গেছে তাই হয়তো সামরিক সরকার আসছে, আমরা ৭১-এ আবার কী করলাম, অল্প কয়েকদিনের মধ্যে একটা সংবিধান নিয়ে ফেলাম। এবং এই সংবিধান তো আমি মিজানুর রহমান খান মারা গেছেন, ওনার একবার মিজান ভাই আমাকে কাটাচ্ছেরা সংবিধানটা দেখাচ্ছিলেন, এই যে হাতে লেখা কাটাচ্ছেরা সংবিধানটা। তো এটা কিন্তু একদম অনেকটা শুধুমাত্র আওয়ামী লীগের না, আওয়ামী লীগের নেতাদের বা 2-1 জন নেতাদের, অথবা আপনি বলতে পারেন ডক্টর কামাল হোসেনের চয়েস বা তার সাথে যারা ছিলেন আনিসুজ্জামানের চয়েস। তো এটা তো সংবিধান তেমন হতে পারে না। এখন আমাদের একটা সুযোগ আসছে, সেই সুযোগের কারণে কিন্তু আমরা সংবিধান সংস্কার কমিশনগুলো গঠন করেছি। কিন্তু এখন এই সংস্কার কমিশনগুলো, যেটা একটু আগে বিসিবির সাথে কথা বলছিলাম, সেটা হলো যে পরিমাণ বড় বড় রিপোর্ট হাজির করেছে। আপনি দেখেন আমেরিকান সংবিধান হলো 13 পাতার, মাত্র 13 পাতার সংবিধান, 13 পৃষ্ঠার সংবিধান। আপনি ইংল্যান্ডে দেখেন সংবিধান নাই, ছোটো একটা কনভেনশন এবং ট্র্যাডিশনের উপরে চলে। ওই সকল দেশে কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে? সেখানে কি প্রধানমন্ত্রীদেরকে যখন তাদের বিরুদ্ধে সামান্য অভিযোগ ওঠে তখন তারা কি করেন, পথ ছেড়ে চলে যাচ্ছেন? ইংল্যান্ডে তো একটা দারুণ সিস্টেম, পথ ছেড়ে। গত 5 বছরে কয়জন প্রধানমন্ত্রী গেছেন? 4 জন প্রায়।
তাহলে আপনি যেখানে সংবিধান নাই সেখানে কিন্তু সংবিধান প্র্যাকটিস হচ্ছে, এবং ওখানে কিন্তু একটা নিয়মতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্রও আছে গণতন্ত্রের মধ্য দিয়ে। অথচ আমাদের দেশে কিন্তু প্রেসিডেন্ট আছেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী আছেন, তাকে পার্লামেন্ট মানে তার বিচার করছেন, এবং দেশে একটা মানে 5 বছর পর পর নির্বাচন হওয়ার ব্যবস্থা আছে। এত কিছু মেকানিজম করলেন, একটা বড় সংবিধানও আছে এত মোটা, সব কিছু করার পরেও আপনি দেখেন বারবার আপনার কাছে ফেসিবাদ এসে হাজির হয়। লিখলে কোনো লাভ হবে না, বারবার লেখা যাবে। এই যে এখন বড় বড় মানে সংস্কার রিপোর্টগুলো দিচ্ছে, লেখা যাবে, অনেক লেখা যাবে, কিন্তু আমাদের যেটা দরকার, আমরা যেই ভুলটার কথা আপনি বললেন, ভুলটা কোথায়? ভুলটা হলো নাগরিকদের কাছে রাজনৈতিক দল, বিশেষ করে সরকার গঠনকারী রাজনৈতিক দলকে কমিটেড করতে পারি নাই। সেই জায়গাটাতে ফোকাস করা দরকার ছিল মূলত, এবং এই সরকারের কাজ দরকার ছিল কিভাবে রাজনৈতিক দলগুলোকে নাগরিক কাছে নিয়ে যাওয়া যায়। আমরা কিন্তু সেই জায়গাটা লিখে করতে পারবো না, সেটা একটা নাগরিক এগ্রিমেন্ট দরকার ছিল। আমরা সবসময় বলি, আপনি হয় নাগরিকদের সম্মতির ভিত্তিতে সরকার গঠন করবেন, না হয় আপনি যেটা রুশু যেটা করেছে যে আপনি জেনারেল উইলের মাধ্যমে করবেন, নাগরিকের কল্যাণের জন্য করবেন। আপনি এখন কিন্তু আমরা দুইটাই ব্যালেন্স করি। ইউরোপিয়ান নর্ডিক রাষ্ট্রগুলো কিন্তু নাগরিকের কল্যাণও দেখে, একটা দোলাচল আছে। আমরা আসলে জানি না যে আমরা স্ট্রিক্টলি আসলে কোন জিনিসটা চাই। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে। জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। প্রিন্স ভাই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটা করতে চাই আসলে, এই যে সংস্কার আগে না নির্বাচন আগে, এই যে মতদ্বৈততার দোলাচলে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা আবার বলছেন যে এই বছরেই হয়তো শেষের দিকে নির্বাচন দিয়ে দেবেন। আপনার কি মনে হয় যে এই যে নির্বাচন নিয়ে এত কথা, কিংবা ক্ষমতার পালাবদল নিয়ে এত কথা, এটা এই 24-এর গণ অভ্যুত্থানকেও অন্য যে কোনো অভ্যুত্থানের মতোই করে ফেলছে? এটার যে স্পিরিট ছিল একেবারে সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন, সেখান থেকে একটুখানি সরে সরে যাচ্ছে। এই যে একটু আগে যে সংবিধান নিয়ে কথা হলো, এক্ষেত্রে আমাদের পজিশনটা একটু পরিষ্কার বলি। প্রথমত এইটার সাথে হয়তো ওনার একটা পয়েন্টের দ্বিমত আমাদের হবে। একটা হচ্ছে গণপরিষদ, তারা তো নির্বাচিত ছিল, তারাই তো স্বাধীনতা ঘোষণা করেছিল। তো দেশ স্বাধীন পরে সংবিধান প্রণয়নের অধিকার তাদের ছিল, এটা নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু বোঝার জন্য বলি, ওই 72 সালে কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, মহিলা পরিষদ, আমরা এই সংবিধানের অপূর্ণতা আছে এটা বলেছিলাম। আমরা বলেছিলাম আলাপ আলোচনা করে করতে হবে, অন রেকর্ড দেখতে পারেন। এমনকি আমার সময় আপনি দিলে আমি বলতে পারতাম, ওই সময় একমাত্র ন্যাপের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি যে বক্তৃতা করেছিলেন, আমি তার শেষটা, উনি 24টা পয়েন্ট সংশোধনী দিয়েছিলেন, সেটা বলেছিলেন যে আলাপ আলোচনা করে করা দরকার। আমি সময়ের জন্য অন্য কমিউনিস্ট পার্টির পয়েন্টগুলো বলেছিলেন যে এই সংবিধান প্রণীত হওয়ার পর ক্ষমতা হস্তান্তর করেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এবং সেটা গঠন করা হোক। উনি কংক্রিট বলেছিলেন আওয়ামী লীগ, ন্যাপ, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, আন্দোলনকারী এবং অন্যান্য শক্তিদেরকে নিয়ে তারা একটা ভালো নির্বাচন করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এটা কিন্তু জুলাই আগস্টে বলেছিলেন 72-এ, সেটা শোনা হয় নাই। সুতরাং সেটা দুর্বলতা সংবিধানে থেকে গেছে। পরবর্তীতে কাটাছেড়ার মধ্যে অনেক উপাদান আছে স্বৈরাচারের ভিত্তির, এটা অস্বীকার করার কারণ নেই। যার জন্য আমরা বলি এর অসম্পূর্ণতা দূর করে এটাকে সম্পূর্ণ করতে হবে, কিন্তু মূল ভিত্তি ঠিক রেখে। বলে মনে করেন জি, ইচ্ছাকৃত ছিল কোনো একটি রাজনৈতিক না, দলের আমাকে ক্ষমতা? সেটা ইচ্ছাকৃত বলে না, এটা মনে রাখতে হবে। ওই যে আবার চলে আসে এক একটা রাজনৈতিক একটা শ্রেণীর প্রতিনিধি, ধরুন আওয়ামী লীগ একটা শ্রেণীর প্রতিনিধি, বিএনপি তার প্রতিনিধি, আমরা আমাদের মতো। তা যে দল প্রধানত ক্ষমতায় থাকে তার প্রধান ইচ্ছার প্রতিফলন হয়। ওই যে আবার কথায় কথা বেড়ে যায় বলে আমি বলি। যেমন ধরেন, আমরাও এখানে একটা বলেছিলাম যে এই সংবিধানে আপনারা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের কথাও বলছেন, গণতন্ত্র বলছেন, জাতীয়তাবাদ। আমরা বলছিলাম এই দুইটা বললে তার যে ভিত্তিগুলো বলতে হয়, উৎপাদনের যে উপকরণ, তার মালিকানা, সেইটা তো ঠিক মতো লেখা হয় নাই, ঠিক মতো লেখা হয় নাই। সুতরাং এইটা যার যার একটা বুর্জোয়া দল, তার কাছ থেকে হচ্ছে বেশি আশা করা আমাদের করি নাই। এটা আরও অনেক, আমি কোনো একদিন যদি আপনি এই শুনিয়ে আলোচনা করেন, আমি ওই 72টা বলতে পারবো। এবং শেষে আসি, এইটা আমাদের কাছে মনে হয়, দেখেন সংস্কার তো করতে হবে, সংস্কার নিরন্তর প্রক্রিয়া। অনেকগুলো বড় সংস্কার করবে কারা? আলটিমেটলি তো করতে হবে নির্বাচিত পার্লামেন্টকে। আপনি এর আগে 1/11-এর সময় প্রায় 150টার মতো অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরের সরকার 40টা 42টা এটা রেকটিফাই করেছে, তাও নিজেদের আরও কিছু সংযোজন করে। তাহলে আপনাকে আলটিমেটলি আমাদের বিবেচনায় প্রধান সংস্কার করতে হবে
সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করে নির্বাচনের দিকে যেতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা সুযোগ আসছে, ওই যে শুনলাম ওনারা সহ অনেকগুলো রিকমেন্ডেশন করছে, ভালো। এইটা করে যদি আমরা কতগুলো ঐক্যমত প্রকাশ করতে পারি, তাহলে ওই সময় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ওই যে আমি বলেছি প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলো আপনি কিছু কাজ শুরু করে দিয়ে যান, কোনো অসুবিধা নেই। এবং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য প্রতিষ্ঠা আমরা করতে পারি, চেষ্টা করা হবে। এখন বড় প্রশ্ন হচ্ছে 90-এ যেরকম হলো না, আগামীতে এরকম হবে কিনা, ওই গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু আমি দুইটা গ্যারান্টির দিকে তাকাতে চাই। একটা হচ্ছে 90 আর 24 এক না। 24-এ যে ঘটনাটা ঘটেছে, আমার ধারণা রাজনৈতিক দলগুলো সহ সবার একটা নতুন শিক্ষা হয়েছে। আমরা যদি এটা না মানি, ক্ষমতায় বেশিক্ষণ থাকতে পারবো না, সম্পদও ভোগ করতে পারবো না। এই একটা ওয়েক আপ কল আমাদের সামনে কিন্তু আছে, এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু এইবারের এই ঘটনার পরে সবাই দেখছি যার যার দলের নীতি থাকবে, কিন্তু মানুষের কল্যাণ করা ছাড়া আমি বেশি দূর আগাইতে গেলে ক্ষমতাও চিরস্থায়ী হবে না। সুতরাং আমার ধারণা, এই অভিজ্ঞতায় যদি আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, নির্বাচনের ধারা রাখতে পারি, সর্বক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ, যেটা উনি খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যেটা করে না, এইরকম কতগুলো সেফটি ক্লজ রেখে যদি এই যাত্রাটা শুরুর কাজটা করতে পারি, তাহলে হয়তো, আমি হয়তো শব্দ দিয়ে বলছি, কারণ এটা কারা নির্বাচিত হবে তাদের ইচ্ছার উপর নির্ভর করে অনেক কিছুই, হয়তোবা এই গণতন্ত্রের যে অভিযাত্রা, সেই অভিযাত্রার দিকে আগাতে পারবো এবং 24-এর গণঅভ্যুত্থানের চেতনাও বাস্তবায়নের দিকে আগাতে পারবো। এবং মুক্তিযুদ্ধের যে চেতনা আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারিনি বলেই তো আজকে একের পর এক গণঅভ্যুত্থান এইগুলো করতে হচ্ছে। হয়তোবা আমাদের ওই ধরনের আরেকটা জায়গায় যেতে হবে না। না হলে মনে রাখবেন, আরেকবার গণঅভ্যুত্থান সহ অন্যান্য ঘটনা বাংলাদেশে আবার ঘটবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। একটি কথা আছে যে ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, তবে এই ভুল যেন বাংলাদেশে বারবার না ঘটে, বারবার যেন আমাদেরকে এরকম রক্তক্ষয়ী আন্দোলন অভ্যুত্থানের মধ্যে না যেতে হয়, যে আশা বা স্বপ্নে আবার 24 এসেছিল নানা আন্দোলনের ধারাবাহিকতায়, সেই আশা যেন আমাদের পূর্ণতা পায়, সেই প্রত্যাশা শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।